সো ওয়েলকাম সকলকে এবং আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম এবং আমাদের মাধ্যমিক 2025-এর যে সাজেশন ভিডিও সিরিজ চলছিল সেখানে তো আমাদের হিস্ট্রি আর ফিজিক্যাল সায়েন্স পুরো কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু জিওগ্রাফি চলছিল এবং জিওগ্রাফির কিছু পার্ট বাকি ছিল। তারপরে একদিন একটা লাইভ হলো এবং তারপরে বেশ কিছু অন্যান্য ইম্পর্টেন্ট কাজের জন্য সাজেশন ভিডিওটা একটু স্টপ ছিল কটা দিন। তবে আজকে জিওগ্রাফির বাকি পার্টটার উপরে সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। ঠিক আছে, আজকে ভিডিওটা একটু লং হতে পারে, ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ জিওগ্রাফির বাকি যা যা আছে সবকিছুর উপরে আজকে সাজেশন ভিডিও, মানে সবকিছু থাকবে আজকে এই সাজেশন ভিডিওটা, মানে আজকে লাস্ট পার্ট জিওগ্রাফি সাজেশনের। ওকে, তো জিওগ্রাফি সাজেশনের আজকে ফার্স্ট চ্যাপ্টারটা যেটা বায়ুমণ্ডল, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু চ্যাপ্টারটা। বায়ুমণ্ডলের এখানে রয়েছে কিছু কোয়েশ্চেন ব্ল্যাক দিয়ে লেখা আছে, কিছু কোয়েশ্চেন ব্লু দিয়ে লেখা আছে। ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কেন। যেগুলো ব্ল্যাক দিয়ে লেখা আছে সেগুলো অ্যাকচুয়ালি 2 মার্কসের কোয়েশ্চেন, ঠিক আছে, আর যেগুলো ব্লু দিয়ে লেখা আছে সেগুলো 3 মার্কসের কোয়েশ্চেন। ওকে, তো এবার যেটা বিষয় সেটা হচ্ছে এইখানে এই যে কোয়েশ্চেনগুলো ব্ল্যাক দিয়ে যেগুলো রয়েছে, এই কোয়েশ্চেনগুলো কিন্তু 3 মার্কসে আসতে পারে না, সেটা বলাটা ভুল। ঠিক আছে, লাইক এখানে দুটো কোয়েশ্চেন মার্চ করে 3 মার্কসের করে দিল, হতেই পারে। কিন্তু আমার ফেভারিট এখানে এই চারটে কোয়েশ্চেন আমি রেখেছি, এই চারটে কোয়েশ্চেন হচ্ছে 3 মার্কসের জন্য, এই চারটে কোয়েশ্চেন আসে 3 মার্কসেই আসবে, এটা আমার মনে হয়। ঠিক আছে, বাকি 2 মার্কসের জন্য ফেভারিট কোয়েশ্চেন এক একটা। ঠিক আছে, তো আমি সেগুলো বলে দিচ্ছি কি আছে কোয়েশ্চেন এখানে। প্রথম যেটা রয়েছে কোয়েশ্চেন সেটা হচ্ছে অ্যারোসল কি। বায়ুমণ্ডল চ্যাপ্টারে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অ্যারোসল কি। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে শান্তমণ্ডল ও ক্ষুব্ধমণ্ডল কাকে কেন বলা হয়। ঠিক আছে, ওকে, এবার ডোলড্রামস কি। ওকে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 4 সমষ্ণ রেখা কি। কোয়েশ্চেন নাম্বার 5 টর্নেডো কি। কোয়েশ্চেন নাম্বার 6 বায়ুচাপ কক্ষ কি। কোয়েশ্চেন নাম্বার 7 অশ্ব অক্ষাংশ কাকে বলে। কোয়েশ্চেন নাম্বার 8 আইটিসিজেড কি। আইটিসিজেডটা ইম্পর্টেন্ট আছে মারাত্মক, অশ্ব অক্ষাংশ ইম্পর্টেন্ট আছে, ডোলড্রামস ইম্পর্টেন্ট আছে, টর্নেডো না। ওকে, এবার হচ্ছে সমবর্ষ রেখা কি। শিশিরাঙ্ক কি, ইম্পর্টেন্ট আছে। অধঃক্ষেপণ কাকে বলে, ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট সবকটাই ইম্পর্টেন্ট, মানে এই চ্যাপ্টার থেকে এখানেও প্রচুর কোশ্চেন এই চ্যাপ্টারে রয়েছে, কিন্তু 2 আর 3 মার্কসের জন্য আমি মোটামুটি 21টা কোশ্চেন আমি এনেছি। ঠিক আছে, তো এবার ফেরেলের সূত্র কি, ইম্পর্টেন্ট আছে। গর্জনশীল চল্লিশা প্রচন্ড ইম্পর্টেন্ট অবস্থা। ওকে, চিনুক বায়ু কি, ইম্পর্টেন্ট আছে। এবার স্থানীয় বায়ু বলতে কি বলছো, ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, আচ্ছা, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে 4 অঞ্চলকে 4 ও ক্লক, এটা 40 না, এটা 4 ও ক্লক, 4 ও ক্লক শাওয়ার রিজিয়ন কেন বলা হয়। ঠিক আছে, দেখে রাখবে এটা। আচ্ছা, আরেকটা 2 মার্কসের কোশ্চেন হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে তিনটে কোশ্চেন এখানে, চারটে কোশ্চেন এখানে আছে, এগুলো হচ্ছে 3 মার্কসের। ঠিক আছে, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি কেন হয়, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য, স্ট্র্যাটোস্ফিয়ার কাকে বলে বৈশিষ্ট্যগুলি লেখো, এবং জেট বায়ু কি, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব। ঠিক আছে, এই কোশ্চেনগুলো 2 আর 3 মার্কসের জন্য বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এগুলো নোট করে নাও। এবং এরপরে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে 4টে বা 5টা ডেসক্রিপটিভ কোশ্চেন আছে 5 নম্বরের, ওগুলো আমি আনছি, এগুলো নোট করে নাও সকলে, বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, চলো চলো আমরা আমাদের নেক্সট পেজে যাই। সো নেক্সট পেজে চলে এলাম এবং যে বায়ুমণ্ডল চ্যাপ্টারটা আমাদের হচ্ছিল সেই বায়ুমণ্ডল চ্যাপ্টারের এখানে 4টে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আমি দিয়েছি। কোয়েশ্চেনগুলো বলি। বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের প্রধান কারণগুলি আলোচনা করো। সবথেকে এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডেসক্রিপটিভ বলতে 5 নম্বরে। ঠিক আছে, এটার পরে যদি আমি বলি তাহলে এই কোয়েশ্চেনটাকে বলবো, চিত্র সহ প্রধান 3 প্রকার বৃষ্টিপাতের প্রক্রিয়া ব্যাখ্যা করো। চিত্র কিন্তু দেওয়া মাস্ট। ওকে, 1 আর 4টা বেশি ইম্পর্টেন্ট, 2 আর 3এরটাও আমি দিয়েছি। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরগুলি আলোচনা করো, আর পৃথিবীর প্রধান বায়ুচাপ বলয়গুলির অবস্থান উৎপত্তি কারণ দেখে রাখবে একটু, যদি চলে আসে যাতে লিখতে পারো কিছু, কিন্তু এই 1 আর 4টা অবশ্যই সবার আগে পড়তে হবে। তো বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে এই 4টে ডেসক্রিপটিভ 5 নম্বরের কোশ্চেন অ্যাকচুয়ালি হয়ে গেল। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এতগুলো কোশ্চেন তাহলে এগুলো আবার কি অন্য কাল দিয়ে লেখা, তাহলে কি 5 নম্বরের উপর এখন 10 নম্বরের প্রশ্ন কি মাধ্যমিক আসবে? একদম না। আগের দিন হয়তো যারা ভিডিও জিওগ্রাফি লাস্ট ভিডিওটা দেখেছে, ওটাতে আমি যে প্রাকৃতিক এবং অর্থনৈতিক যে ভূগোল, প্রাকৃতিক এবং অর্থনৈতিক ভূগোলের আমি যে চ্যাপ্টারটা রয়েছে, মানে অনেক বড় চ্যাপ্টার তো ওটা, তো সেখানে আমি 2 মার্কসের কোশ্চেনই জাস্ট দিয়েছিলাম। ঠিক আছে, তো সেই জন্য ওই চ্যাপ্টার থেকে ডেসক্রিপটিভ কোশ্চেন দেওয়া হয়নি, যেটা প্রাকৃতিক অর্থনৈতিক ভূগোল রয়েছে, তো সেখান থেকে আমি ডেসক্রিপটিভ কোশ্চেন এনেছি। এগুলো হচ্ছে সব একটা 5 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, এগুলো সব একটা 5 মার্কস, এগুলো 5 মার্কস, এগুলো 5 মার্কস। ঠিক আছে, তো অন্য চ্যাপ্টার বলে আমি চেঞ্জ করেছি।
তো আমি কোশ্চেনগুলো বলে দিই, আর কি এই চ্যাপ্টারের কোশ্চেন প্রচুর আছে। এর পরের স্লাইডে, এর পরের পেজে আবার 3 নম্বরের প্রশ্ন রয়েছে অর্থনীতি এবং প্রাকৃতিক ভূগোল থেকে, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলো কি দিয়েছি বলে দিই। সেটা হচ্ছে ধান, গম, চা তিনটে উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো। এই তিনটের মধ্যে তো একটা আসছেই পরীক্ষায়, শিওর থাকতে হবে। আচ্ছা, ভারতের বিভিন্ন জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি লেখো। আচ্ছা, ভারতের নগর বা শহর গড়ে ওঠার প্রধান কারণগুলি লেখো, ঠিক আছে। এটা বেশি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। আচ্ছা, ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্যগুলি লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। পশ্চিম উপকূল ও পূর্ব উপকূলের সমভূমির পার্থক্য লেখো। ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি সংক্ষিপ্ত বিবরণ দাও এবং প্রস্থ বরাবর হিমালয় পর্বতের ভূপ্রকৃতি আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তো চলো, এই হচ্ছে 5 মার্কসের কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন প্রাকৃতিক অর্থনৈতিক ভূগোলের চ্যাপ্টারটা থেকে, ঠিক আছে। মানে ভারতবর্ষের প্রাকৃতিক বা অর্থনৈতিক ভারতবর্ষ এটা, ওকে। তো এগুলো নোট করে নাও জলদি। এবং একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ কোশ্চেন যখন পরীক্ষায় সকলে লিখবে তখন কিন্তু মাথায় রাখতে হবে যে ডায়াগ্রাম যত ইউজ করা যাবে তত ভালো, ঠিক আছে। তো ডায়াগ্রাম কিন্তু অবশ্যই ইউজ করা উচিত, সে যেরকমই হোক। ডায়াগ্রাম অত সুন্দর মানে লিওনার্ডো ডা ভিঞ্চি বা পিকাসো, ভ্যান গগ হতে হবে ভূগোল পরীক্ষার আঁকাতে, সেটা কেউ মাথা দিব্যি দেয়নি। নর্মাল একটা রাফ ডায়াগ্রাম হলেও চলবে, ঠিক আছে। তো লাইক অনেকটা এরকম যে, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে, কিন্তু এটা আগে নোট করে নাও সকলে এগুলো, তারপরে আমি বলছি যে কিভাবে ডায়াগ্রামের সমস্যাটা। অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে ডায়াগ্রাম কিভাবে আঁকবো, কি হবে না হবে, কতটা ভালো আঁকতে পারি না, এইসব জিজ্ঞেস করছিল। বাট এই সমস্যাটা আমি রিজলভ করে দিচ্ছি আজকে। তো সকলে আমি বলবো যে এই পেজটা স্ক্রিনশট নিয়ে নাও, অনেকগুলো কোশ্চেন আছে, এই পেজটা স্ক্রিনশট নিয়ে নাও সকলে, এবং আমি যে সমস্যাটা আছে সমস্যাটা একটু সমাধান করে দিই। অনেকের এই ডাউটটা আছে যে ডায়াগ্রাম নিয়ে কি করব। তো চলো। তো অনেকে বলছিল যে ভারতবর্ষের ম্যাপ আঁকতে আমরা এক্সপার্ট নই। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের ম্যাপ আঁকতে এক্সপার্ট হতে বলেছে এইটা কি? কেউ তো বলেনি এক্সপার্ট হতে, ঠিক আছে। ধরো লাইক একটা কোনো কিছুর উৎপাদন অঞ্চল, ঠিক আছে, কোনো কিছুর একটা উৎপাদন অঞ্চল করতে হবে, ঠিক আছে। ধরো ম্যাপ পয়েন্টিং এ তোমাকে বলেছে যে তুমি তুমি কি করবে, তুমি হচ্ছে নেপালটাকে চিহ্নিত করবে, ঠিক আছে। নেপাল চিহ্নিত করবে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে, ধরো নেপালের উপর একটা কোশ্চেন দিয়েছে, আদৌ তো এরকম কোনো কোশ্চেন আসবে না সিলেবাসেও নেই, আমি বলছি কথা কথা। ধরো নেপালের উপরে কোশ্চেন দিয়েছে যে নেপালের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো, ভারতবর্ষের সঙ্গে নেপালের কি সম্পর্ক, ভারতবর্ষের সঙ্গে নেপালের প্রাকৃতিক অর্থনৈতিক কি সম্পর্ক রয়েছে, নেপালের ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। বিশাল বড় কোশ্চেন দিয়েছে, 15-20 নম্বরে বিশাল বড় কোশ্চেন। তো সেখানে নেপালের সম্পর্কে হয়তো বেশি কিছু জানবে না, অল্প কিছু জানবে, কিন্তু ভারতবর্ষের সম্পর্কেও লিখতে হবে। তো লাইক মানে এরকম ধরনের মানে একটা কথার কথা এক্সাম্পলই বলছি। তো সেখানে অনেকে বলছে যে ম্যাপ কিভাবে আঁকবো, ম্যাপ তো আঁকতে পারি না ভালো, তাহলে অত ভালো ম্যাপ আঁকার দরকার নেই। লাইক একটা বড় কোশ্চেন দিয়েছে, সেই বড় কোশ্চেন কোনো কিছু বৈশিষ্ট্য লিখতে হবে, ঠিক আছে। যদি কেউ টানা লেখে, পয়েন্ট পয়েন্ট করে দিতে, সেটা অন্য বিষয়, ঠিক আছে। যদি কেউ কোনো কিছু টানা লেখে, ঠিক আছে, তো সে টানা লিখতে গিয়ে লাইক এখানে ধরো কোনো কিছু লিখছে সে, ঠিক আছে, এখানে ধরো কোনো কিছু লিখছে, লিখতে 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 লিখতে, ঠিক আছে। আমি বলবো যে লেখাটা অনেকটা হচ্ছে, লেখা হতে গিয়ে তারপরে এরকম করতে পারে যে এইখানটায় ছবি দিয়ে দিতে পারে, এইখানটায় ছবি দিয়ে দিতে পারে। আর নইলে যদি এখানটায় ছবি দেওয়ার ইচ্ছা না হয়, আরেকটা কাজও করতে পারে, সেটা হচ্ছে লেখাটা নিজের মতো লিখতে লিখতে এইখানটায় ছবিটা দিয়ে দিতে পারে, এইখানটায় ছবিটা দিয়ে দিতে পারে। এইখানে অল্প লেখা হবে, তারপর আবার এখান থেকে পুরো জায়গাটা ধরে লেখা শুরু হয়ে যাবে। পেজটা থাকবে এরকম, আমি দেখিয়ে দিচ্ছি। পেজটা ধরো রয়েছে এরকম, পেজের ধরো এতটা ধরো পেজ রয়েছে, ঠিক আছে। আলটিমেটলি এটা লেখা হবে, ঠিক আছে। মানে ছবি আঁকার জায়গায় কোন জায়গায়, এই জায়গাটায় ছবি এঁকে দেবে, ঠিক আছে। ছবিটা ধরো কথা ভারতবর্ষেরই অর্থনৈতিক ভূগোলের উপরে কিছু বড়সড় রয়েছে, বড়সড় কোশ্চেন রয়েছে, সেটার অ্যান্সার করতে হবে। তো আলটিমেটলি এখানে পয়েন্ট দিয়ে দিয়ে ব্ল্যাক কালি দিয়ে পয়েন্ট করে পয়েন্ট করে অ্যান্সার করে সবকিছু হচ্ছে, কিন্তু একটা ডায়াগ্রাম দিলে কি হবে, ব্যাপারটা ভালো হবে। এবার তোমার মাথায় আসছে যে একটা ডায়াগ্রাম আমি দেবো, ডায়াগ্রাম দিলে ভালো হবে। তো সেক্ষেত্রে ডায়াগ্রাম কি, ভারতবর্ষের ম্যাপ আঁকা এমন কোনো ব্যাপার না, ছোট্ট করে একটা, যদি ভারতবর্ষে ধরো ধান উৎপাদনের একটা প্রকৃত অঞ্চল মার্ক করতে হবে, কথার কথা। চা উৎপাদন ভারতবর্ষে কোথায় হয় সেরকম একটা অঞ্চল মার্ক করতে হবে, গম উৎপাদন কোথায় হয় সেরকম একটা অঞ্চল মার্ক করতে হবে। এবার বড় কোশ্চেন হচ্ছে একটা ছোট্ট ম্যাপ, আরে ভারতবর্ষের একটা ছোট্ট ম্যাপ, নর্মাল একটা ম্যাপ করলেই হবে। লাইক আমি করে দিচ্ছি, তো এরকম আমি করলাম, ঠিক আছে, এরকম আমি করলাম। অত বড় সুন্দর ম্যাপ করতে হবে না, ঠিক আছে, অত বড় সুন্দর ম্যাপের কোনো প্রয়োজন নেই, নর্মাল একটা ম্যাপ করলেই হবে, ঠিক আছে, নর্মাল একটা ম্যাপ করলেই হবে। এত সুন্দর কেউ দেখতে যাবে না, কেউ কেউ অত সুন্দর দেখতে যাবে না যে কত সুন্দর ম্যাপ হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। নর্মাল একটা রাফ ম্যাপ করলেই হয়ে যাবে, ঠিক আছে। নর্মাল রাফ ম্যাপ ভাই করে দাও একটা জায়গা, এবার লিখে দাও এখানে
চা উৎপাদন অঞ্চল, ঠিক আছে। ওকে, এই ম্যাপটা একটু বাজে হলো, বাট ঠিক আছে, আমি এর থেকে ভালো ম্যাপ করতে পারি, বড় জায়গা পেলে আমি ভালো ম্যাপ করে দেবো, কিন্তু নর্মাল এটা রাফ করেছি, ব্যাস, এর থেকে তো বেশি দরকার নেই, লেখাও হলো, ম্যাপটাও এরকমভাবে হলো, আর কিছু তো লাগবে না, ঠিক আছে। বড় পেজ ছিল, ছোট জায়গার মধ্যে করতে যাচ্ছি, বড় পেজ ছিল আমি একটু ভালো আঁকতে পারতাম, ঠিক আছে। বা আমি তো এই টাইমের মধ্যে আঁকলাম, তোমরা হয়তো তোমাদের হাতে অত টাইম থাকবে, তোমরা হয়তো নিচের দিকটা ভুল হলে, পেনিনসুলার জায়গাটা একটু ভুল করেছি আমি, গুজরাটের জায়গাটা একটু ভুল হয়ে গেছে, তো আর একটু নিচ দিয়ে ঠিক করে করে দেবে, অসুবিধা নেই। ওকে, পেন দিয়েও আঁকতে পারো যদি তাড়াহুড়ো বেশি থাকে, বাট আমি বলবো বেশি ডিজাইনিং করার দরকার নেই একটা বড় কোশ্চেনের ম্যাপ করতে গিয়ে, ঠিক আছে। আর যদি বৃষ্টিপাত হয়, বিভিন্ন বৃষ্টিপাতের যদি হয়, বা লাইক ওই সমভূমি মালভূমির যে ছবিগুলো, ডায়াগ্রাম, ওগুলো রাফলি করতে বলবো আমি, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনের দিকে চলে যাই। ওকে, সো এবার হচ্ছে 3 মার্কসের কোশ্চেন, ঠিক আছে। টোটাল 14টা আমি 3 নম্বরের কোশ্চেন রেখেছি, 3 মার্কসের টোটাল, ঠিক আছে। 3 মার্কসের ওই অর্থনৈতিক এবং প্রাকৃতিক ভারতের ভূগোল থেকে। তো কোশ্চেনগুলো বলে দিচ্ছে কি, এই চ্যাপ্টার থেকে একটু কোশ্চেন বেশি, কারণ কি চ্যাপ্টারটা বড়, মানে বারবার বলছি চ্যাপ্টারটা বড়, এই জন্য 2 মার্কসের কোশ্চেন দিয়ে একটা ভিডিও হয়েছিল, ওখানে আর 3 আর 5 মার্কস অ্যাড করতে পারিনি, বাট যেহেতু ডিসাইড করেছি যে আজকের ভিডিওটায় জিওগ্রাফি পুরো শেষ করে দেবো, ভিডিওটা একটু বড়ও আছে, তো এই জন্যই আর কি টাইম লাগবে, স্বাভাবিক। তো চলো, প্রথম প্রশ্ন যেটা 3 মার্কসের, সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত ও পূর্বঘাট পর্বতের মধ্যে পার্থক্য লেখো। পশ্চিমঘাট পর্বত ও পূর্বঘাট পর্বতের মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 যেটা, আদর্শ নদী কাকে বলে, গঙ্গাকে আদর্শ নদী বলা হয় কেন, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট আছে কোশ্চেনটা আমার। এবার করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন, মারাত্মক ইম্পর্টেন্ট এটা কোশ্চেনটা। ওকে, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, এই সুবিধাগুলি লিখো। ওকে, পরের কোশ্চেন, ভারতের মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। ওকে, তারপরে কোশ্চেন যেটা, ভারতের পশ্চিম বাহী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, ইম্পর্টেন্ট। আবার দক্ষিণ ভারতের পূর্ববাহী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে কেন, এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে, ঠিক আছে, দুটো তো আসবে না একসাথে, যে কোনো একটা আসবে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 8, ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তাগুলি লেখো। ওকে, কোশ্চেন নাম্বার 9 যেটা, সেটা হচ্ছে পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে কৃষি উন্নতির কারণ ও সুফলগুলি লেখো। কারণ আর সুফল একসাথে আসবে না, আইদার কারণ আসবে নাহলে সুফল আসবে, বাট দুটোই দেখে রাখবে, ঠিক আছে। এবার ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি লেখো। ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব আলোচনা করো। গাঙ্গেয় সমভূমি জনঘনত্ব অত্যধিক কেন, সমভূমি অঞ্চলে ও সমভূমিতে। আচ্ছা, ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি উল্লেখ করো। আর জামশেদপুর লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। এটা আমি ট্রিপল স্টার দেবো এই কোশ্চেনটাকে, এই কোশ্চেনটা জামশেদপুর লৌহ ইস্পাত শিল্প, ঠিক আছে, প্রচন্ড ইম্পর্টেন্ট এটা। ওকে, আচ্ছা গেল। এবার আমাদের জাস্ট একটা ছোট্ট চ্যাপ্টার আছে, ওই উপগ্রহ স্যাটেলাইটের উপর একটা ছোট্ট চ্যাপ্টার, ওখান থেকে 3-4টে কোশ্চেন বলবো, করে দিলেই হয়ে যাবে। তো চলো এগুলো নোট করে নাও সকলে। ওকে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো সকলে, স্ক্রিনশট নিয়ে নাও বা নোট করে নাও, ঠিক আছে। তো চলো আমরা আমাদের লাস্ট যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারটায় 4-5টা কোশ্চেন ম্যাক্সিমাম থাকবে, ছোটো ছোটো কোশ্চেন, 2 মার্কস 3 মার্কসের, 2 মার্কসেরই বেশি, 5 মার্কসের ওই চ্যাপ্টার থেকে কোশ্চেন নেই কোনো, তো ওটা করে আমরা শেষ করে দিই আমাদের জিওগ্রাফি সাজেশন পার্ট পুরোপুরি। চলো, সো চলো লাস্ট চ্যাপ্টার যেটা ওই উপগ্রহের উপর একটা চ্যাপ্টার আছে, সকলে জানে, ওখান থেকে জাস্ট এই কটা ছোট কোশ্চেন আছে, ওগুলো করে নিলেই হয়ে যাবে। এগুলো 2 মার্কসের কোশ্চেন। মিলিয়ন শিট বলতে কি বোঝো, 2 মার্কসের। সমোন্নতি রেখা 2 মার্কসের। আচ্ছা, পিক্সেল বলতে কি বোঝো, 2 মার্কসের। সেন্সর কাকে বলে, 2 মার্কসের। সূর্য সময় উপগ্রহ কাকে বলে, 2 মার্কসের, ঠিক আছে। আর এই দুটো 3 মার্কসের কোশ্চেন দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই কটা দেখে নাও তাহলেই হবে, ঠিক আছে, এর থেকে বেশি লাগবে না। উপগ্রহ চিত্র 3টি ব্যবহার, এখানে ব্যবহারের সাথে যদি বৈশিষ্ট্যও দেয় একই হবে, দূর সংবেদন অবস্থা, গুরুত্ব, ঠিক আছে। তো চলো, আলটিমেটলি আমাদের জিওগ্রাফি সেশন পুরোপুরি শেষ হলো, এবং যারা যারা গ্রুপে অ্যাড হয়নি বা হচ্ছে যারা ভিডিওটা প্রথমবার দেখবে, তারা এই নাম্বারে, এই যে নাম্বার দেওয়া আছে 7439062634, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে। আর লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। অ্যান্ড একটু কমেন্ট করে দেবে, সবাই কমেন্ট করে দেবে, কমেন্টটা একটু সবাই কম করছিস, ভিউজ তো আসছে, বাট ভিউজ যদি এতজন লোক দেখে থাকে, তাহলে সকলকে বলা হচ্ছে যে কমেন্ট করবি অন্তত, তাহলে বুঝতে পারবো কে কে দেখছে। তো কমেন্টটা অবশ্যই সকলে করবে, বারবার বলছি, কমেন্টটা অবশ্যই সকলে করবে, আর শেয়ারটা একটু করে দেবে। আর এই ভিডিওর লিঙ্কটাকে কপি করে স্ট্যাটাসে পেস্ট করে দিলেই হয়ে যাবে, সবাইকে ইনবক্সেও শেয়ার করতে হবে না, ঠিক আছে। তো চলো, আমাদের জিওগ্রাফি সেশন পুরোপুরি শেষ হলো। তো চলো সকলে প্রিপারেশন করতে ভালো মতন। অ্যান্ড এই কোয়েশ্চেনটা মাথার মধ্যে জাগতে পারে যে কি ব্যাপার, মানচিত্রটা কি হবে, মানচিত্র তো আসবে এক্সামে, তো 10 নম্বরে মানচিত্র থাকবে, এবার মানচিত্র সাজেশনটা কি হবে। মানচিত্রের উপরে আমি একটা শর্ট ভিডিও আনবো, ওই শর্ট ভিডিও মানে ছোট্ট শর্ট ভিডিও যেটা হয় 60 সেকেন্ডে, ওই শর্ট ভিডিওতে আমি বোর্ডের মধ্যে লেখা থাকবে সুন্দর করে কি কি মানচিত্র করতে হবে, ওই শর্ট ভিডিও এনে আমি বলে দেবো, ঠিক আছে। কারণ কি এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, সো দ্যাটস ওয়াই এই অবধি থাক। অ্যান্ড জিওগ্রাফি ওভারঅল সাজেশন শেষ, শুধু আমি মোটামুটি 25 থেকে 30টা, মানে 10টা ম্যাপ পয়েন্টিং থাকবে, ম্যাপ পয়েন্টিংয়ে 10টা পয়েন্ট থাকবে টোটাল, আমি 25 থেকে 30 খানা সিলেক্ট করে রেখেছি, যার মধ্যে করলে আশা করি অনেকটা হয়ে যাবে।
তো ওগুলোর উপরে আমি শর্ট ভিডিও আলাদা আনবো। তো আজকে এই অবধি থাক, জিওগ্রাফি আমাদের অফিসিয়ালি শেষ হলো। তো চলো প্রিপারেশন করতে থাকো সকলে, অ্যান্ড আজকের জন্য টাটা বাই বাই। বারবার বলছি ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও আর কমেন্টটা অবশ্যই করো, ওকে? তো টাটা।